আসসালামু আলাইকুম। পাপুলার এডুকেশন শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 2 অর্থাৎ ম্যাট্রিক্স নিয়ে। খুবই মজার একটা বিষয়। আমরা যদি ম্যাট্রিক্সের বেসিক সহকারে বুঝতে পারি তাহলে আমরা ম্যাট্রিক্সের যেকোনো অঙ্ক যেগুলো আমাদের পরীক্ষায় বেশি করে আসে সেই অঙ্কগুলো ইনশাআল্লাহ আমরা সমাধান করতে পারবো। অনেক শিক্ষার্থী আছে যারা দেখা যায় ম্যাট্রিক্স এবং নির্ণয়ক এই দুইটাকে গুলিয়ে ফেলে, একসাথে করে ফেলে। তো আশা করি আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে করলে তাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক দুইটা বিষয় একই সাথে ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব, আমরা প্রথমত আলোচনা করব ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের র্যাঙ্ক, ম্যাট্রিক্সের ক্রম, দেন হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান বের করা এবং ম্যাট্রিক্স রিলেটেড কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা এখানে করে ফেলবো। অর্থাৎ একটা ক্লাসের মাধ্যমে আপনার বেসিক এবং সুপার সাজেশন দুটোই কিন্তু সমাধান হয়ে যাবে। তো চলুন আজকের আলোচনা। আমরা প্রথমে বলছিলাম যে ম্যাট্রিক্স বিষয়টাকে একটু জেনে নেই আমরা। অতি সহজে একটু ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি দেখেন। ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো উপাদান অথবা কতগুলো রাশি, তাদের আমি যদি একটা তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী অথবা দুইটা সমান্তরাল রেখার মধ্যে আবদ্ধ করে সাজাই এন সংখ্যক সারি এবং এন সংখ্যক কলামের মাধ্যমে, তাহলে যে আমার সাজসজ্জাটা পাবো সেটাকে আমরা কি বলতে পারবো? ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে ম্যাট্রিক্স বিষয়টা কি? কতগুলো উপাদান অথবা রাশিগুলাকে আমরা যদি কি করি, একটা নির্দিষ্ট সারি এবং কলামে সাজাই, কিসের ভিতরে? তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনীর ভিতরে যদি আমরা সাজাই তাহলে কিন্তু সেটাই হয়ে যাবে আমার একটা ম্যাট্রিক্স। ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 9টা উপাদান। এই 9টা উপাদানকে আমরা কি করছি? সারি এবং কলমের ভিত্তিতে তাদেরকে সাজিয়েছি। তাহলে এটা যা গঠিত হলো, এবং এখানে দেখেন এই উপাদানগুলাকে, এখানে যে উপাদানগুলো দেওয়া আছে এই উপাদানগুলোকে আমি তৃতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করেছি বা সাজিয়েছি, রাখছি। সো এই যে এটাই কিন্তু হয়ে গেছে কি স্যার আমাদের একটা ম্যাট্রিক্স। এটা কি হয়ে গেছে আমাদের বলেন তো? এটি হয়ে গেছে আমাদের একটা ম্যাট্রিক্স। আমরা তো আর একটু বিস্তারিত জানি, একটু খেয়াল করেন। আমি যদি এই কোন একটা ম্যাট্রিক্সকে এইভাবে চাইলে প্রকাশ করতে পারি, A1 B1 A2 B2। দেখেন ম্যাট্রিক্সকে আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, অথবা ধরেন আপনি যদি কোনো একটা শুধুমাত্র একটার মধ্যে একটাই সারি আমাদের থাকলো তাও কিন্তু একটা ম্যাট্রিক্স হবে, কোনো সমস্যা নাই। তো ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য আমরা কি করতে পারি স্যার? আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য আপনি যদি দুইটা থার্ড ব্র্যাকেট দেন সেটাও তারা ম্যাট্রিক্স প্রকাশ করে, অথবা আপনি যদি ফার্স্ট ব্র্যাকেট দেন তাহলেও কিন্তু সেটা ম্যাট্রিক্সের চেন। আর আমরা যদি এরকম যদি খাড়া দুটো টান দিই তাহলে কিন্তু সেটার ম্যাট্রিক্স থাকবে না, সেটা কি হয়ে যাবে? নির্ণায়ক। তো এইখানে আপনারা একটা বিষয় সবাই একটু ভুল করেন, সেই বিষয়টা কথা বলে নেই। আমরা অনেক শিক্ষার্থী আছে যারা ম্যাট্রিক্সের চিহ্নের জায়গায় নির্ণায়কের চিহ্ন বসে, আবার নির্ণায়কের জায়গায় ম্যাট্রিক্সের চিহ্ন বসিয়ে দেয়। তো এটা ভুলবেন না, ভুল করবেন না কখনোই। মূলত এই দুইটা হচ্ছে ম্যাট্রিক্সের এবং এটা কিন্তু নির্ণায়কের, তাই না? তো নির্ণায়কের ক্ষেত্রে আপনারা অবশ্যই নির্ণায়কের চিহ্ন ইউজ করবেন, আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই ম্যাট্রিক্সের চিহ্নগুলো ইউজ করবেন। যদি কখনো আপনারা যেমন এই খাড়া ধরে টান দিয়েছেন, এখন এটার মধ্যে জাস্ট একটু এরকম করে দেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে করে দেন, তখন কিন্তু সেটা নির্ণায়কের চিহ্ন থাকে না, সেটা কিসের চিহ্ন হয়ে গেছে? ম্যাট্রিক্সের চিহ্ন হয়ে গেছে। তো এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন। তো চলুন এখন আমরা আরো বিস্তারিত আলোচনা করি উপাদান নিয়ে। ম্যাট্রিক্সের উপাদান আসলে কি? দেখেন, একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স যে সকল রাশি সমন্বয়ে গঠিত হয় তাদের প্রত্যেকটাকে কি বলা হয়? ম্যাট্রিক্সের উপাদান বলা হয়। যেমন আপনি এখানে দেখেন, A1 এর কথা বলেন অথবা B1 এর কথা বলেন অথবা C1 অথবা A2 B2 অথবা C2, এই সবগুলাই কিন্তু কি স্যার? এই সবগুলাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের উপাদান। ওকে, প্রথম কথা গেল। তারপরে হচ্ছে ম্যাট্রিক্সের সারি এবং কলাম। আমরা নির্ণায়কের মধ্যে সারি এবং কলাম এই দুইটা বিষয় পড়ে আসছিলাম, এই ক্ষেত্রেও সিমিলার একই বিষয়। আনুভূমিক বরাবর যে উপাদানগুলো থাকে তাদের মিলে সারি গঠিত হয় এবং উলম্ব বরাবর যেগুলো থাকে তাদেরকে কলাম বলা হয়। আপনি এই যে A1 B1 C1 এটা মিলে একটা কলাম গঠিত হয়েছে, এটা মিলে সরি এটা মিলে একটা সারি গঠিত হয়েছে, এবং এটা মিলে আরেকটা সারি গঠিত হয়েছে, এটা মিলে আরেকটা সারি গঠিত হয়েছে। তাহলে আনুভূমিক বরাবর যে উপাদানগুলো থাকবে তাদেরকে নিয়ে আপনি সারি গঠন করবেন। আর উলম্ব বরাবর এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম এবং এটা হচ্ছে আরেকটা, এই তো। তারপর আমরা পড়বো ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম
একটু খেয়াল করেন স্যার, যে ম্যাট্রিক্সের ক্রম বিষয়টা কি। কোন একটা ম্যাট্রিক্সের মধ্যে তার সারির সংখ্যা এবং কলাম সংখ্যাকে ওই ম্যাট্রিক্সের কি বলা হবে, ক্রম বলা হবে। যেমন সাপোজ আপনি দেখেন এই ম্যাট্রিক্সটার মধ্যে কি আছে, আমাদের কয়টা সারি আছে, একটা দুইটা তিনটা, অর্থাৎ সারির সংখ্যা হচ্ছে তিনটা এবং কলাম সংখ্যাটা এখানে কয়টা আছে স্যার, তিনটায় আছে। সো এই ম্যাট্রিক্সের আমরা যখন ক্রমের কথা বলবো তখন অবশ্যই আমরা এইভাবে বলবো যে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3 × 3। মূলত ম্যাট্রিক্সের ক্রম লেখার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, প্রথম যে সংখ্যাটা লিখবেন সেটা অবশ্যই হবে সারি। প্রথম যে সংখ্যাটা আছে সেটা অবশ্যই আপনার সারি প্রকাশ করবে, পরবর্তী যে সংখ্যাটা থাকবে সেটাকে আসলে কি প্রকাশ করবে, আপনার কলাম প্রকাশ করবে। সাপোজ মনে করেন কোন একটা ম্যাট্রিক্সের মধ্যে এম সংখ্যক সারি আছে, কোন একটা ম্যাট্রিক্সের মধ্যে এম সংখ্যক সারি আছে এবং এন সংখ্যক কলাম আছে। তাহলে ওই ম্যাট্রিক্সটার ক্রম হবে, ক্রম বা অর্ডার হবে আপনার এম ইন্টু এন, অর্থাৎ ওই ম্যাট্রিক্সের ক্রমটা হবে এম এন। তারপরে প্রথম এম দ্বারা বুঝবো এটা হচ্ছে তার সারি সংখ্যা, দ্বিতীয়টাতে আমরা কি বুঝবো, কলাম সংখ্যা। তাহলে ম্যাট্রিক্সের ক্রম লেখার সময় আমাদেরকে সারিটা আগে লিখতে হবে, কলামটা পরে লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা করব যে ম্যাট্রিক্সের যে উপাদানগুলো থাকে তাদের প্রত্যেকটারই একটা অবস্থান আছে। প্রত্যেকটার কি আছে, একটা অবস্থান আছে, সেই অবস্থান অনুযায়ী তাদের চিহ্ন আছে। এটা আমরা ইয়ার মধ্যে পড়েছিলাম, নির্ণায়কের মধ্যে পড়েছিলাম। তো এখন আমরা একটু দেখি স্যার, যেমন আপনি এই প্রথম যে উপাদানটা দেখতেছেন, এই যে এ ওয়ানটা যে আপনি দেখতেছেন, আপনি যেখানে প্রথম উপাদান A1 দেখতেছেন, তো এটার একটা নাম আছে কিন্তু মূলত এই প্রথম যে উপাদানটা থাকে সেটাকে মূলত আমরা লিখি A11, তারপরের উপাদানটা লিখি আমরা A12, তারপরটা হচ্ছে A13, তারপরে ধরুন আপনি লিখলেন B1, B21। আমি এ দ্বারা এসবগুলোকে লিখে দিই, A21, A22, A23, A33, A31, A32, A33। মনে করেন এটা একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের কিন্তু আলাদা আলাদা নাম আছে। দেখেন প্রথম যে উপাদানটা, এটাকে আমি কি বলতেছি, A11, তারপরটা কি লিখছি, A12। কেন আমি এইভাবে লিখলাম, এখানে 11 লিখছি, এখানে ধরুন 11, এখানে 12, এখানে 13, এটা মিনিংটা কি আসলে? এই যে প্রথম ওয়ান তারপরের ওয়ান, অথবা প্রথম ওয়ান তারপর টু, এই প্রথম যে ওয়ানটা আছে আমি এখানে লিখলাম A11। তো প্রথম ওয়ানটা প্রকাশ করে ওই উপাদান কোন সারিতে অবস্থিত সেটা, আর দ্বিতীয় যে ওয়ানটা আছে এটা প্রকাশ করে ওই উপাদানটা কোন কলামে আছে সেটা প্রকাশ করে। কারণ আপনি এখানে ইজিলি দেখতেই পাচ্ছেন, এই যে যে উপাদানটা এটা অবশ্যই প্রথম সারির প্রথম কলামের উপাদান, এটা প্রথম সারির দ্বিতীয় কলামের উপাদান, ওটা হচ্ছে প্রথম সারির তৃতীয় কলাম। সিমিলারলি এটা দ্বিতীয় সারির প্রথম উপাদান, প্রথম কলামের উপাদান, ওটা দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের উপাদান, ওটা দ্বিতীয় সারির তৃতীয় কলামের উপাদান, এরকম ভাবে আর কি। ঠিক আছে। এখন এদের প্রত্যেকের কিন্তু কি আছে স্যার, আলাদা আলাদা চিহ্ন আছে, এটা আমরা সকলেই জানি, বা চিহ্নগুলো আমরা কিন্তু নির্ণায়কের মধ্যে যে পড়ে আসছিলাম ঠিক সেম ভাবে আমরা বসাই দিলে আশা করি পেয়ে যাব। তারপরে স্যার এখানে আরেকটা বিষয় আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ। তো কর্ণ হচ্ছে কি, এই যে এটা হচ্ছে তাদের প্রধান কর্ণ, এগুলো হচ্ছে তাদের গৌণ কর্ণ। এই বিষয়গুলো আমরা কিন্তু নির্ণায়কের মধ্যে বিস্তারিত যেহেতু আলোচনা করেছিলাম, তাই আর এটা রিপিট করতে চাচ্ছি না। যাদের এই বিষয়গুলোতে একটু ঝামেলা আছে তারা চাইলে আমাদের যে আগের ক্লাসটা আছে, নির্ণায়কের ক্লাসটা, সেটা দেখে নিলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের প্রকারভেদ, দেখেন অনেক প্রকারের ম্যাট্রিক্স আছে। প্রথমত হচ্ছে নাল ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? নাল ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের সবগুলো উপাদানই শূন্য। যদি কোন একটা ম্যাট্রিক্সের সবগুলো উপাদানই শূন্য হয় সেই ম্যাট্রিক্সটাকে আমরা নাল ম্যাট্রিক্স বলতে পারি। সাপোজ মনে করেন কোন একটা ম্যাট্রিক্স হচ্ছে এটা, এরকম একটা ম্যাট্রিক্স যার সবগুলো উপাদান, দেখেন এখানে তার 6টা উপাদান আছে, 6টা উপাদানের মধ্যে সবগুলাই কি স্যার শূন্য না, সুতরাং এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারি নাল ম্যাট্রিক্স অথবা শূন্য ম্যাট্রিক্স বলতে পারি। ওকে, নাল ম্যাট্রিক্স অথবা
শূন্য ম্যাট্রিক্স আমরা এটাকে বলতে পারি। তারপরে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং হচ্ছে তার কলাম সংখ্যা সমান। যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান সেটাকে আমরা কি বলতে পারি? বর্গ ম্যাট্রিক্স বলতে পারি। সাপোজ মনে করেন একটা ম্যাট্রিক্স এরকম এ বি সি ডি। আপনি দেখেন এই ম্যাট্রিক্সটার মধ্যে কয়টা সারি আছে? দুইটা সারি এবং দুইটা কলাম। যেহেতু এই ম্যাট্রিক্সটার মধ্যে দুইটা সারি এবং দুইটা কলাম আছে, সুতরাং এটাকে কি বলা যাবে? বর্গ ম্যাট্রিক্স বলা যাবে। আবার যদি মনে করেন এখানে তিনটা সারি থাকতো এরকম, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আপনি কি বলতে পারতেন বলেন তো? এখানে তিনটা সারি এবং তিনটা কলাম, দ্যাট মিন্স এটাও কি স্যার? একটা বর্গ ম্যাট্রিক্স। আবার যদি শুধু একটা উপাদান থাকতো, এটাও কিন্তু স্যার ওয়ান কাইন্ড অফ একটা কি বলেন তো? বর্গ ম্যাট্রিক্স। এটা কি বলেন তো? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা বর্গ ম্যাট্রিক্স। তো আশা করি বর্গ ম্যাট্রিক্সটা কি সেটা আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটা কলাম থাকে। যে ম্যাট্রিক্সের কি থাকবে স্যার? শুধুমাত্র একটা কলাম থাকবে, সেটাকে মূলত কি বলা যাবে স্যার? কলাম ম্যাট্রিক্স বলা যাবে। তো কলাম ম্যাট্রিক্সটা দেখতে কিরকম কিরকম হবে? তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে একটা ম্যাট্রিক্স যদি এরকম হয়, মনে করেন 1 2 3, দেখেন তো এই ম্যাট্রিক্সের মধ্যে কলাম কয়টা? একটি না? এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? একটা। তাহলে যে ম্যাট্রিক্সের মধ্যে কলাম একটা থাকবে সেটাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলতে পারি। এখন বিষয়টা হচ্ছে এগুলা কেন পড়তেছি আমরা, ডেফিনেশন গুলো বা উদাহরণগুলো কেন দেখতেছি? কারণ এই ডেফিনেশন গুলাই সরাসরি আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসে। আপনি যদি বিগত সালের প্রশ্নটা দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন এই প্রশ্নগুলো কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমাদের আসে। সিমিলারলি কলাম ম্যাট্রিক্সের মধ্যে আরেকটা ম্যাট্রিক্স আছে যেটাকে আমরা সারি ম্যাট্রিক্স বলি। সারি ম্যাট্রিক্স মানে কি? যে ম্যাট্রিক্সের একটা সারি থাকবে। যেমন কলামের ক্ষেত্রে একটা কলাম ছিল, সেটাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলছিলাম। তাহলে সারি ক্ষেত্রে শুধুমাত্র একটা সারি থাকবে, সেটা হচ্ছে কি স্যার? আমাদের সারি ম্যাট্রিক্স। একদম সহজ, এটা নিয়ে আর আলোচনা না করলে হবে। এখন আসলে আমাদের মেইন আলোচনায় আমরা এখানে তিনটা ম্যাট্রিক্স একটু গুরুত্ব সহকারে পড়বো, যেমন হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স এবং হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই তিনটা ম্যাট্রিক্স আমাদের খুব ভালো করে বা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু স্যার এইখান থেকে আসে। এই যে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের কথা বলেন অথবা অনুবন্ধী বলেন অথবা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কথা বলেন, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এই যে বিপরীত অথবা ইনভার্স ম্যাট্রিক্স যেটা, সেটা আসলে কি? আমি মনে করলাম একটা ম্যাট্রিক্স যার উপাদান হচ্ছে এরকম, ধরেন 1 2 3 5 2 1 6 8 4। এই যে আমরা এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম। এখন এই ম্যাট্রিক্সটা আমি যদি, এবং আরেকটা ম্যাট্রিক্স এখানে বি ধরেন সাপোজ আমি ধরে নিই আর কি, হ্যাঁ? এরকম একটা ম্যাট্রিক্স। এখন আমি যদি এই ধরেন, আমি ধরে নিচ্ছি আর কি, আমি তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখতেছি, তো আমি হিসাব করে লিখি নাই, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। মনে করেন সাপোজ এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স, আমি যদি এটা গুণ করি, এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স, এই দুটো গুণ করার পরে আমি যদি কি পাই? আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স যদি আমরা পাই, তাহলে তখন আপনি বলতে পারবেন যে এ এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে বি। এ এর বিপরীত ম্যাট্রিক্সটাই কি? বি। অর্থাৎ এই এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্সটি হচ্ছে কিন্তু কি আপনার? বি। তো এটা হচ্ছে সংজ্ঞার ক্ষেত্রে। তো এখানে আপনারা হয়তো বা একটা টার্ম নাও বুঝতে পারেন, সেটা হচ্ছে এই একক ম্যাট্রিক্সটা বলতে আমরা কি বুঝি, এটা হয়তো অনেকে নাও বুঝতে পারেন। একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আসলে কি? আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হচ্ছে, আমি যদি একটু বুঝাই দিই আপনাদেরকে, ধরেন কোন একটা বর্গাকার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স, যেমন তাদের মুখ্য কর্ণ বরাবর সকল উপাদানই 1 থাকে আর বাকি উপাদানগুলো কি থাকে স্যার? শূন্য থাকে। তখন ওই ম্যাট্রিক্সটাকে আপনি বলতে পারবেন আইডেন্টিটি ম্যাট্রিক্স। সেটা কি আপনার 2 ক্রমেরও হইতে পারে, 3 ক্রমেরও হইতে পারে। ঠিক আছে, তাদের দেখেন এখানে প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো শুধু এক থাকবে আর বাকি উপাদানগুলো শূন্য থাকবে। এই ধরনের ম্যাট্রিক্সকে আপনার কি বলা হয়? আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। তাহলে আমরা যদি মনে করেন সাপোজ একটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া ছিল, বি একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, এখন এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করার পরে আমি যদি কি পাই? একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই বা আই পাই, তখন আমি বলতে পারবো
এই এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে বি। এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে কি বি। মূলত ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্সকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সাপোজ আমি যদি বলি এ ম্যাট্রিক্স, এটার বিপরীত ম্যাট্রিক্স কি, তাহলে সেটাকে আমি কিভাবে প্রকাশ করব? এ ইনভার্স। এই এ ইনভার্স কে মূলত আসলে বিপরীত ম্যাট্রিক্স বলা হয়, যেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, আরেকটু যদি আপনাদের ব্যাখ্যা দেওয়া যায়, আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ মনে করেন আমি যদি বলি যে 5, এটার গুণাত্মক বিপরীত সংখ্যাটা কত? আপনি কি বলবেন? 5 এর গুণাত্মক বিপরীত সংখ্যা কত? 1/5। এখন আপনি যদি এই 5 এবং 1/5 এই দুটো গুণ করেন, কত আসবে বলেন তো? 1 আসবে না? আপনি 5 আর 1 কিন্তু কেটে দিতে পারবেন। কেটে দেওয়ার পরে কত আসবে? 1 আসবে। তাহলে এই যে 5, এটার বিপরীত যে সংখ্যাটা, গুণাত্মক বিপরীত, সেটা কিন্তু 1/5। তাহলে আপনি কিন্তু এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন, এই 5টাকে কি লেখা যায়? এই 5টাকে লেখা যায় না যে 5 ইনভার্স 1 সমান 1? তাহলে আমরা একটা জিনিস সবসময় বুঝি যে ওই সংখ্যা, যে কোনো সংখ্যা এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যার গুণফল সবসময় কত হয়? 1 হয়। সিমিলারলি কোন একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স দুইটা যদি গুণ করেন, তাহলে অবশ্যই কি পাবেন আপনি? অবেদ ম্যাট্রিক্স অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স আপনি পাবেন। সাপোজ একটা ম্যাট্রিক্স, এটার সাথে আপনি যদি কি করেন, এটার বিপরীত ম্যাট্রিক্সটা গুণন করেন, তাহলে অবশ্যই কি পেয়ে যাবেন? আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স বা এই ধরনের একটা ম্যাট্রিক্স আপনি পেয়ে যাবেন। তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার যে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স গুলা কিভাবে তৈরি হয় এইটা। এখন আমরা বলছিলাম যে ম্যাথের ক্ষেত্রে আমরা যে সূত্রটা লিখবো, সেই সূত্রটা আমাদের এটা অ্যাপ্লাই করতে হবে বিপরীত ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। দেখেন, আমি এই ম্যাট্রিক্সের সংজ্ঞাটাও একটু অন্যভাবে দিতে চাই আপনাদেরকে, যে কোন একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে, মনে করেন এ ম্যাট্রিক্স এর আপনার কি বের করতে বলছে? বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে তার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করা। তারপরে ওই যে আপনার যে ম্যাট্রিক্স এর কথা বলছেন, তার মান দ্বারা যদি ওই ম্যাট্রিক্সটাকে ভাগ করে দেন, তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটা হচ্ছে কি? বিপরীত ম্যাট্রিক্স অথবা ইনভার্স ম্যাট্রিক্স। তা আপনার যেভাবে ভালো লাগে, যেভাবে সংজ্ঞাটা দিতে মন চায়, আপনি দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এখন আসি আমরা স্যার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে আসলে আমরা কি বুঝি? কোন একটা ম্যাট্রিক্সটাকে যদি আপনি পরিবর্তন করেন, কিভাবে? তার সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে যদি সারিতে রূপান্তর করে দেন, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হবে। সাপোজ মনে করেন একটা ম্যাট্রিক্স, আমাদের এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন আপনি দেখেন এখানে এই যে 2, 5, 8 এই তিনটে উপাদান মিলে এটা হচ্ছে প্রথম সারি। এখন আমি যদি এই প্রথম সারিটাকে কিসে রূপান্তর করি? প্রথম কলামে, মানে সারিটাকে আমরা যদি কলামে রূপান্তর করে দিই, সিমিলারলি দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলামে, তৃতীয় সারিটাকে তৃতীয় কলামে রূপান্তর করে দিই, তাহলে যে ম্যাট্রিক্সটা হবে তাকে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে? আপনি দেখেন এখানে প্রথম সারি বরাবর ছিল কত? 2, 5, 8। এখানে দেখেন এটা হয়ে গেছে প্রথম কলাম, এটা ছিল দ্বিতীয় সারি, এটা হয়ে গেছে দ্বিতীয় কলাম, এটা হয়ে গেছে তৃতীয় সারি ছিল, এটা তৃতীয় কলাম হয়ে গেছে। তার মানে আমরা কলামগুলোকে সারিতে অথবা সারিগুলোকে যদি কলামে রূপান্তর করি, তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাই সেই ম্যাট্রিক্সটাকে কি বলা হয়? ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে? তো এখন আমরা আলোচনা করব আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্সটা। অনুবন্ধী ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? অনুবন্ধী ম্যাট্রিক্সটা হচ্ছে, আমি যদি একটু সংজ্ঞাটা বলি, সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোন একটা ম্যাট্রিক্সের কোন একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের যে সহগুণকগুলো পাওয়া যায়, সেই সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে মূল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হয় বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়। আপনি এখানে একটা ম্যাট্রিক্স, একটা বর্গাকার, আচ্ছা অনুবন্ধী ম্যাট্রিক্স গুলো সবসময় কিন্তু বর্গাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনি পাবেন, অন্য ক্ষেত্রে এটা পাওয়া যাবে না। সাপোজ মনে করেন আমরা এখানে একটা অনুবন্ধী ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স চিন্তা করি, সেটা হচ্ছে এরকম যে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এই যে আমরা যে স্যার একটা ম্যাট্রিক্স এখানে পেয়ে গেলাম, এখন এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের আমরা কি বের করতে পারবো? সহগুণক অবশ্যই বের করতে পারবো। তাহলে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান দ্বারা প্রত্যেকটা উপাদানের যে সহগুণকগুলো আসবে, সেই সহগুণকগুলো দ্বারা আমরা এক নতুন ম্যাট্রিক্স গঠন করলাম।
তাহলে এই এই ম্যাট্রিক্সের যতগুলো উপাদান আছে তাদের প্রত্যেকটা উপাদানের সহগুণকগুলো দ্বারা আমি নতুন একটা ম্যাট্রিক্স গঠন করলাম। মনে করেন এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, তাহলে এ এর সহগুণকগুলো দ্বারা আমরা নতুন একটা ম্যাট্রিক্স গঠন করলাম, সেটার নাম দিলাম আমরা বি। তাহলে এটা হচ্ছে সহগুণকের ম্যাট্রিক্স। হ্যাঁ, এই উপাদানগুলো সহগুণকের ম্যাট্রিক্স, এটার নাম আমরা দিই A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এই যে এখন আমরা যদি কি করি, এই যে সহগুণকগুলো দ্বারা যে ম্যাট্রিক্সটা গঠন করলাম, এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি ট্রান্সপোজ করে দিই, কি করে দিই? ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি? আমরা যদি এটার যে সারি আছে সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে যদি আমরা কি করে দিই, সারিতে রূপান্তর করে দেই, তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই কিন্তু হবে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অথবা অনুবন্ধী ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে অ্যাডজয়েন্ট অফ এ is equal to b ট্রান্সপোজ। ঠিক আছে, কারণ আমরা এই ম্যাট্রিক্সটার কি করছি, এটা ছিল আমাদের মূল ম্যাট্রিক্স, এটা আমরা সহগুণকগুলো দ্বারা এই ম্যাট্রিক্সটা পেয়েছি। এখন এই বি ম্যাট্রিক্সটার যদি কি করে দেই, ট্রান্সপোজ করে দেই, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই কিন্তু হয়ে যাবে কি স্যার আমাদের অ্যাডজয়েন্ট অফ এ, মানে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওকে, এখন আসি আমরা স্যার ম্যাট্রিক্সের র্যাঙ্ক। এখন আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ম্যাট্রিক্সের র্যাঙ্ক। ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলতে আমি সহজ ভাষায় একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে তার ক্রমের সমান। কিন্তু এখানে কথা আছে, শর্ত আছে স্যার। আপনি প্রথম কথা শুনে চলে যাবেন, বিষয়টা এরকম না। আমার শর্তটা বোঝেন। আমি প্রথমে কি বলছি, ম্যাট্রিক্সের র্যাঙ্ক ইজ ইকুয়াল টু তার ক্রম। ওকে, এই কথাটা প্রথমে একটু বুঝেন যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমি সমান সমান লিখলাম ইজ ইকুয়াল টু ক্রম, মানে ম্যাট্রিক্সের ক্রম সংখ্যাটাই হচ্ছে তার র্যাঙ্ক, সহজ ভাষায়। কিন্তু এখানে কথা আছে, যখন মান শূন্য না হবে, এই কথাটা হচ্ছে মেইন। যখন কোন একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বা নির্ণায়ক ভ্যালুটা শূন্য না হবে, তখন তার যে ক্রমটা আছে, তার যে ক্রম সংখ্যাটা আছে, সেই ক্রমটাই হয়ে যাবে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক, ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। সাপোজ মনে করেন আমি এখানে একটা 3 ক্রমের ম্যাট্রিক্স চিন্তা করি, 1 2 0, এরকম একটা ম্যাট্রিক্স আমি চিন্তা করলাম। এখন এই যে আমাদের যে ম্যাট্রিক্সটা আমরা চিন্তা করছি, এখন আমি যদি দেখি যে এই ম্যাট্রিক্সের আমি কি করলাম স্যার, ডিটারমিনেন্ট করলাম, মানে নির্ণয় করলাম। নির্ণয় করার পরে আমি একটা ভ্যালু পাইছি, যেমন -8 পাইলাম। যে সাপোজ ধরি যে এই ম্যাট্রিক্সটা আমি ডিটারমিনেন্ট করার পরে আমার ভ্যালুটা আসছে -8, ধরে নেই, নাও আসতে পারে, অন্য কোনো হিসেবে আসতে পারে। এই যে আমাদের -8 আছে, বলেন তো এটা কি শূন্য হয়েছে? না, এটা কিন্তু শূন্য হয় নাই। তাহলে যেহেতু এইটার ডিটারমিনেন্ট ভ্যালুটা শূন্য হয় নাই, ইজ নট ইজ ইকুয়াল টু 0, শূন্য যেহেতু হয় নাই, তার মানে এই ম্যাট্রিক্সের যে ক্রমটা আছে ওইটাই হয়ে যাবে এই ম্যাট্রিক্সটা র্যাঙ্ক। তাহলে ক্রম আছে কত, এটা 3 ক্রমের ম্যাট্রিক্স আমরা দেখতেই পাচ্ছি। সুতরাং এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা হবে, এই ম্যাট্রিক্সটা র্যাঙ্কটা হবে আপনার 3। আর যদি শূন্য হয়ে যেত, আর যদি আমরা দেখতাম যে কোন একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করার পরে দেখতাম যে তার ভ্যালুটা শূন্য, সেই ক্ষেত্রে আমাদের আর একটু কাজ করা লাগতো। কি কাজ করা লাগতো? যদি এটা শূন্য হয়ে যেত, তখন আমরা কি করতাম, এই 3 ক্রমের যে ম্যাট্রিক্সটা আমাদের এখানে আছে এটাকে ভেঙে আমি কিন্তু 3-4টা 2 ক্রমের ম্যাট্রিক্স গঠন করতে পারবো। পারবো না বলেন? একটা 3 ক্রমের ম্যাট্রিক্স আছে, আপনি এটাকে ভেঙে কিন্তু 2 ক্রমের ম্যাট্রিক্স গঠন করতে পারবেন। কিরকম দেখেন, মনে করেন সাপোজ এই যে 1 2 3 2, ওকে, তারপর আবার এইটুক নিয়ে আরেকটা ম্যাট্রিক্স গঠন করেন, এই যে, তারপর আবার এগুলা নিয়ে, এরকম আবার এই দুইটা নিয়ে 4টা কিন্তু ম্যাট্রিক্স গঠন করা যায়। এবং এই 4টা 2 ক্রমের যে ম্যাট্রিক্স আপনি গঠন করবেন, তাদের প্রত্যেকটার কি করবেন, নির্ণায়ক বের করবেন। এই জন্য আমি নির্ণায়কের চিহ্ন দিয়েছি, এই নির্ণায়ক বের করবেন। নির্ণায়ক বের করার পরেও পরে দেখবেন আপনারা যে তার মানটা শূন্য হয় কি না। যদি শূন্য না হয়, তখন আপনার তার ক্রমটা হবে কত, 2। মানে আপনাকে এটা ট্রাই করতে হবে। 3 ক্রমের ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট করছেন, শূন্য হয়ে গেছে, তাহলে ওটা তার র্যাঙ্ক না।
তারপর আপনি কি করবেন, ওই 3 ক্রমের যে ম্যাট্রিক্সটা ছিল সেটা ভেঙে 2 ক্রমের ম্যাট্রিক্স গঠন করবেন। গঠন করার পরে তাদের কি বের করবেন, তাদের আপনি এই ডিটারমিনেন্ট করবেন, নির্ণয় করবেন, করার পরে দেখবেন শূন্য হয় কিনা। যদি না হয় তাহলে তার র্যাঙ্ক হবে 2। ঠিক আছে। আর এই ক্ষেত্রেও যদি দেখেন যে শূন্য হয়ে গেছে, তাহলে বুঝবেন তার র্যাঙ্কটা কত, 1। ওকে। আচ্ছা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে একটা শর্ত আছে। সেটা হচ্ছে দুটা ম্যাট্রিক্সের যদি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয়, তাহলে আপনি কেবলমাত্র কি করতে পারবেন, দুটা ম্যাট্রিক্সকে যোগ এবং বিয়োগ করতে পারবেন। ওকে। ম্যাট্রিক্সের যোগ বিয়োগের একদম সহজ কথা হচ্ছে অনুরূপ উপাদানগুলোকে যোগ এবং বিয়োগ করতে হবে। অনুরূপ উপাদানের কথা বলছি কিন্তু আমি। অনুরূপ উপাদানগুলোকে যোগ এবং বিয়োগ করতে হবে। একটু বলি স্যার, মনে করেন এখানে একটা ম্যাট্রিক্স আছে, যেমন হচ্ছে 1 2 3 4। আর এখানে একটা ম্যাট্রিক্স আছে আপনার যে 2 3 1 5। এইখানে এই দুটো ম্যাট্রিক্সকে আপনি চাইলে যোগও করতে পারেন, আবার কি করতে পারেন, বিয়োগও করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এই দুইটা ম্যাট্রিক্সের তাদের যে আপনার ক্রমটা এটা কিন্তু সমান। এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে কত, 22 2/2। এখানে দেখেন সিমিলারলি 2 2। মানে এটা দুইটা কলাম আছে, দুইটা সারি আছে, এটারও দুইটা কলাম দুইটা সারি। যেহেতু তাদের কলাম সংখ্যা সারির সংখ্যা সমান, সুতরাং আপনি এই দুইটা ম্যাট্রিক্সকে চাইলে কি করতে পারেন, যোগ বিয়োগ করতে পারেন। তার মানে কোন দুইটা ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ করা যাবে কিনা সেটা আগে আপনাকে যাচাই করতে হবে। কিভাবে, আপনি দেখবেন যে তাদের সারির সংখ্যা কলাম সংখ্যা সমান আছে কিনা। এখন যদি সমান না থাকতো, সাপোজ মনে করেন এটার মধ্যে আপনি দেখবেন যে তিনটা আছে, তিনটা কলাম আছে, এটার মধ্যে কলাম দুইটা, তাহলে কিন্তু স্যার যোগ আপনি করতে পারবেন না। কেন? কারণ আপনি হয়তো বা দুইটার সাথে দুইটা এখানে যোগ করে দিবেন, অনুরূপ উপাদানগুলো যোগ বিয়োগ করবেন, লাস্টের এই দুইটা যাবে কোথায় স্যার? সেই জন্য ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার সময় তাদের যে কলাম সংখ্যা সারির সংখ্যা অবশ্যই সমান থাকতে হবে। ওকে। তো আমরা যদি একটু যোগ করে দেখাই দিই আপনাদেরকে, তাহলে বলছিলাম যে অনুরূপ উপাদানগুলো যোগ করতে হবে। কি স্যার? অনুরূপ উপাদান মানে এটা প্রথম উপাদান, তাহলে প্রথমের সাথে প্রথম যোগ করবেন, দ্বিতীয়র সাথে দ্বিতীয় যোগ করবেন, তৃতীয়র সাথে তৃতীয়, মানে এই তিনের সাথে এই যে তিন যোগ করবেন, এই চারের সাথে যেটা। সহজ কথা, অনুরূপ উপাদানের সাথে অনুরূপ উপাদান যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করি 1 + 2, 2 + 1, 3 + 3, এটার সাথে এটা 4 প্লাস, তাহলে দেখেন কত আসে, 3 3 6 কত, তাহলে এই দুটো ম্যাট্রিক্সের যোগফল হচ্ছে এটা। এখন আপনি চাইলে বিয়োগ করতে পারেন, কোনো সমস্যা নাই, সিমিলার একই বিষয়। তাহলে খালি এখানে মাইনাস চিহ্নটা আপনি দিতেন, এখানে কি দিতেন, মাইনাস চিহ্নটা, তাহলে হইতো। এই হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। তারপর আসেন ম্যাট্রিক্সের গুণন। ম্যাট্রিক্সের গুণনটা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। কেন বললাম? কারণ আমরা অঙ্কের ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সের গুণন এটা কাজে লাগবে। ঠিক আছে। এবং এখান থেকেও আমাদের পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে যে ম্যাট্রিক্সের গুণ করে দেখো, বা দুটো ম্যাট্রিক্স দেয়, বলে যে এ ইন্টু বি বের করো, বা অথবা বি ইন্টু এ বের করো। সো এই জন্য আমাদের গুণনটা ভালো করে বুঝতে হবে। দেখেন দুটো ম্যাট্রিক্স তখনই আপনি গুণ করতে পারবেন যখন আহ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হবে, তখনই কেবল কি করা যাবে, দুটো ম্যাট্রিক্সকে গুণ আপনি করতে পারবেন। সাপোজ মনে করেন আমি কি বলছিলাম, দেখেন যে প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি কি হয় স্যার, সমান হয়, তখনই কেবল কি করা যাবে, দুটো ম্যাট্রিক্সের গুণন করা যাবে। আমি যদি একটা এক্সাম্পল দেই, এখন আপনাকে যদি বলে যে এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল বের করে, এখানে পি একটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে এবং কিউ একটা ম্যাট্রিক্স আপনার দেওয়া আছে। ঠিক আছে। আপনি দেখেন আপনার প্রথমত যাচাই করতে হবে যে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যায় কিনা, তারপর আপনি গুণনে যাবেন। কিভাবে সেটা বুঝবেন? আপনাকে যে কথাটা বলছি সেই কথা দেখবেন একটু, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান কিনা। আপনি দেখেন এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে, একটা দুইটা তিনটা, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা আছে, একটা দুইটা তিনটা,
তাহলে এখানে সারিও তো 3, তার মানে 3 ইজ ইকুয়াল টু 3, সুতরাং এই ম্যাট্রিক্স দুইটা কি করা যাবে স্যার, গুণন করা যাবে। ধরেন যদি খালি এখানে সারি তিনটা না থেকে দুইটা যদি থাকতো, যদি দুইটা থাকতো তাহলে কিন্তু আপনি গুণ করতে পারবেন না। ঠিক আছে, তো এমনিতে হয়তো বা দুইটা ম্যাট্রিক্স কে দেখতে একই রকম দেখা যাচ্ছে না, দুইটার চেহারা একটু আলাদা, তারপরেও কিন্তু দেখেন দুইটা ম্যাট্রিক্সে গুণ করা যাবে। কেন? কারণ তা আমাদের যে ক্রাইটেরিয়াটা ছিল যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, সেটা কিন্তু সে অলরেডি মেনে চলেছে বা আমরা সমান পাইছি, তাহলে গুণ করা যাবে। এখন গুণ কেমনে করবো স্যার? এল আকারে। কি আকারে স্যার? সহজ ভাষায় এল। এই যে গুণটা করতে হবে সবসময় এইভাবে। কথা বুঝতে পারছেন? আমি আবার বোঝাচ্ছি, দেখেন। প্রথমত আপনি গুণ করবেন এই 3-এর সাথে এই -1। তাহলে আমরা যদি পি ক্রস কিউব বা পি ইন্টু কিউ বের করি তাহলে কি হবে এটা দেখেন। 3-এর সাথে আমি কি গুণ করব? -1। তাহলে এখানে হবে অবশ্যই -3। তারপরে এই 4-এর সাথে এই 2, তাহলে কত হবে স্যার? 4 দুগুণে 8। এই 2 এর সাথে এই নিচের 1, তাহলে কত হবে? +2। ওকে, আচ্ছা। আবার আপনি এই প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ করে ফেলছেন, মানে এই তিনটে উপাদান দ্বারা এই তিনটে উপাদানকে গুণ করার কাজ আপনার শেষ। তারপর আবার এখানেতে কি আছে স্যার? আরেকটা কলাম আমাদের আছে, তাহলে এই প্রথম সারি দ্বারা অবশ্যই তার ওইটাকে আপনার গুণ করতে হবে। গুণ করে দেন, তাহলে হবে -3 + 8 + 2। ওকে, এখন নিচেরটা দ্বারা গুণ করে, নিচে কত আছে স্যার আপনার? 211। তাহলে 2 দ্বারা গুণ করলে -2 +2 +1। ওকে, এই যে আমরা 2 দ্বারা যদি প্রথমে তো -1 কে গুণ করি তাহলে -2 হবে, 1 দ্বারা 2 কে গুণ করলে 2 হবে, তারপর 1 এর সাথে 1 গুণ করেন, আবার সিমিলার একই বিষয়, তাহলে হবে -2 +2 +1। ওকে, গুণ করলে আমাদের কি হচ্ছে আমরা যদি একটু দেখি, উপরে হচ্ছে দেখেন এখানে হয় 8 আর 2 10, 10 বিয়োগ 3, তাহলে 10 - 3। এখানেও সিমিলার 10 - 3, আর এখানে 2 2 কেটে দেন, তাহলে এখানে 1, এখানে 2 2 কেটে দিলে এখানে কত হবে স্যার? 1। তাহলে আপনি পাচ্ছেন কত স্যার? উপরে 7, এখানেও 7, 7 7 1 1। সো এই পি ক্রস কিউ বা পি ইনটু কিউ, এটার ভ্যালুটা বা এটার আনসারটা হচ্ছে এই যে এটা। ওকে, বুঝতে পারছেন তো নাকি? তো এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণন। এই যে দেখেন, এই অঙ্কটা কিন্তু আমরা মাত্র সলভ করলাম। এই অঙ্কটা কিন্তু আমরা মাত্র সলভ করলাম, যেখানে পি একটা কি ছিল? এই পি হচ্ছে একটা ম্যাট্রিক্স। কিভাবে হয়েছে একটা ম্যাট্রিক্স? যখন দুটো ম্যাট্রিক্স আমরা গুণ করব তখন অবশ্যই কি চেক করবো আমরা স্যার? যে তাদের এইটার কলাম সংখ্যা এবং এটার সারির সংখ্যা সমান আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা কলাম এবং 3টা সারি সমান আছে, তার মানে আমরা গুণ করতে পারি। এবং গুণের সিস্টেমটা কি ছিল? এই 3 দ্বারা এই 1 কে, এই 4 দ্বারা এই 2 কে, এই 2 দ্বারা এই 1 কে, তারপরে আবার কি করতে হবে? আবার এই 3 দ্বারা এই যে এটাকে, তারপরে এই যে এইটাকে, আবার এটাকে। ঠিক আছে, তারপর এই প্রথম সারির গুণন শেষ, তারপর আপনি দ্বিতীয় সারির গুণনটা করে ফেলবেন। এই হচ্ছে আমাদের গুণনের নিয়ম বা সিস্টেম। ঠিক আছে।